আমাদের বাঁচান বাটুল বাবু, আমাদের বাঁচান। কি কে আপনি? আমি চন্দ্রগড় রাজ্যের রাজবৈদ্য বাটুল বাবু। চন্দ্রগড়ের রাজবৈদ্য? হ্যাঁ বাটুল বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বসুন। এবার বলুন রাজবৈদ্য মশাই, কি হয়েছে? আমাদের চন্দ্রগড়ের সব প্রজার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে বাটুল বাবু, অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই সব হয়েছে ওই ধূর্ত মন্ত্রী মশাইয়ের জন্য। যত নষ্টের গোড়া হলো ওই মন্ত্রী মশাই। কি করেছেন উনি? বলুন কি করেননি? প্রজাদের অত্যাচার করছেন, জোর করে খাজনা আদায় করছেন, এমনকি মহারাজ চন্দ্রশেখরের রাজ সিংহাসন পর্যন্ত দখল করেছেন। আর যারা ওর কথা শুনছে না তাদের সবাইকে বন্দী করছেন। আর মহারাজ চন্দ্রশেখর উনি কি করছেন? এই সব অন্যায় উনি হতে দিচ্ছেন কেন? মহারাজ কি করবেন বাটুল বাবু, উনি যে খুব অসুস্থ। কেন, কি হয়েছে মহারাজের? জানি না বাটুল বাবু, কারণ ওনার শরীরে যে কোনো রোগ নেই। রোগ নেই, তবু মহারাজ দিন দিন ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। হ্যাঁ, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কিন্তু এর পিছনে মন্ত্রী মশাইয়ের যে হাত আছে আমি একেবারে নিশ্চিত বাটুল বাবু। কি করে আপনি এত নিশ্চিত হচ্ছেন? বারে হব না, উনি তো আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছেন যাতে মহারাজের চিকিৎসা আমি না করতে পারি। কিন্তু মন্ত্রী মশাই মহারাজের চিকিৎসা করতে দেবেন না কেন? ওনার কথা হলো মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন ওনার বয়সের কারণে, আর চিকিৎসা করে কোনো লাভ নেই, মহারাজ আর বেশি দিন বাঁচবেন না। এই যুক্তিতেই মন্ত্রী মশাই নিজে রাজা হয়ে বসেছেন, কারণ মহারাজের যে কোনো সন্তান নেই। আর মহারাজ তিনি কোথায় এখন? জঙ্গলে। মানে মন্ত্রী মশাই মহারাজকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন এবং নিজে সিংহাসনে বসে রাজ্য চালনা করছেন। সে কি, মহারাজ বনবাসে আছেন? হ্যাঁ, বনবাসে, জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুটিরেই এখন উনি থাকেন। আপনি চিন্তা করবেন না রাজবৈদ্য মশাই, আমি কালই চন্দ্রগড়ে যাব, মহারাজের সাথে কথা বলবো। রোগ নেই অথচ উনি অসুস্থ হয়ে পড়ছেন, কি কারণ থাকতে পারে তার পেছনে? আমাকে খুঁজে বার করতেই হবে। তাহলে আমি এখন উঠি বাটুল বাবু। হ্যাঁ, সাবধানে যান রাজবৈদ্য মশাই। কাল চন্দ্রগড়ের জঙ্গলে আমাদের দেখা হবে, সেখান থেকে মহারাজের কুটিরে যাব একসাথে। অবশ্যই দেখা হবে বাটুল বাবু, অবশ্যই দেখা হবে। ওই দেখুন বাটুল বাবু, ওটাই মহারাজের কুটির। আমি কেন অসুস্থ হয়ে পড়ছি তার কারণ জানতে চাও বাটুল? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। তাহলে শোনো, আজ থেকে অনেক বছর আগে আমি এই জঙ্গলেই এসেছিলাম শিকার করতে। আর তারপর পালিয়ে তোরা যাবি কোথায়? হ্যাঁ, আজ আমি তোদের শিকার করবই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তীর ছুড়বেন না মহারাজ। কি এত বড় স্পর্ধা আপনার? আপনি আমাকে তীর ছুঁড়তে নিষেধ করেন? হ্যাঁ, করছি, আর যতদিন বাঁচব নিষেধ করব। কারণ এখানকার সমস্ত পশু পাখি, জীব জন্তু, গাছপালা সবাই আমার মিত্র। আমরা সবাই একসাথে থাকি এই জঙ্গলে, তাই আমি থাকতে কিছুতেই আপনি ওদের কোনো ক্ষতি করতে পারবেন না মহারাজ। আমি কি পারবো আর পারবো না সেই উপদেশ আপনার মতন একজন সাধারণ ঋষির কাছ থেকে আমি শুনতে রাজি নই। ভুলে যাবেন না, এই রাজ্যের রাজা আমি, আর এই জঙ্গল আমার।
রাজার কাজ শিকার করা নয় মহারাজ চন্দ্রশেখর। রাজার দায়িত্ব হলো রাজ্যের সব প্রজা, পশু পাখি, জীব জন্তু, গাছপালা সবকিছুকে রক্ষা করা। আপনার এই উপদেশ আমি শুনতে বাধ্য নই ঋষি। এটা আমার উপদেশ নয় মহারাজ, এটা আমার নির্দেশ। শিকারের পরিকল্পনা ত্যাগ করে এক্ষুনি ফিরে যান এখান থেকে। পথ ছাড়ুন। ছাড়ব না। আমি বলছি পথ ছাড়ুন। শিকার যখন আমি করব ঠিক করেছি, তখন আমি তা করবই। দেখি কি করে আপনি আমায় শিকার করা থেকে আটকান। সরে যান, পথ ছাড়ুন। আজ ওই হরিণই হবে আমার প্রথম শিকার। দেখে যাও ঋষি, দেখে যাও। তোমার নিষেধ করা সত্ত্বেও কেমন সুন্দর হরিণ শিকার করেছি আমি। কি ঋষি আপনি? আমি আপনাকে অনেকবার শিকার করতে নিষেধ করেছিলাম মহারাজ, কিন্তু আপনি আমার নির্দেশ অগ্রাহ্য করেছেন। একজন ঋষিকে হত্যা করার ভয়ঙ্কর ফল আপনাকে পেতে হবে মহারাজ। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। রথে করে রাজপ্রাসাদে ফিরে যাওয়ার পথে আপনার মৃত্যু হবে। না না না, এমন অভিশাপ আপনি আমায় দেবেন না ঋষিবর। আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন ঋষিবর। মৃত্যুকে যে আমি বড় ভয় পাই। তাহলে আপনি ভেবে দেখুন মহারাজ, এই জঙ্গলের অবলা প্রাণীরা আপনাকে শিকার করতে আসতে দেখে কত ভয় পায়। আমার ভুল আমি বুঝতে পেরেছি ঋষিবর। শুধু আমাকে একটিবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি এমন ভুল, এমন অপরাধ আমি আর কখনো করব না। আজ থেকে আমি আর শিকার করব না। আমার সব প্রজাকেই শুধু নয়, এই রাজ্যের সমস্ত পশু পাখি, জীবজন্তু, গাছপালা সবাইকে আমি রক্ষা করব। শুধু দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন ঋষিবর। দয়া করে অভিশাপ ফিরিয়ে নিন। ঠিক আছে, তাহলে শুনুন। ওই গাছের ডালে যে সাদা পায়রাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই পায়রা যতদিন আপনার মাথার উপর উড়বে, ততদিন আপনার জীবন সুরক্ষিত। কিন্তু ওই পায়রার কিছু হয়ে গেল আপনার জীবনেও নেমে আসবে মৃত্যুর কালো ছায়া। ঋষি মশাইয়ের কথা মতন সত্যি রোজ সকালে ওই সাদা পায়রাকে আমার মাথার উপরে উঠতে দেখতাম। কিন্তু কি জানো বাটুল, আজ বেশ কিছুদিন হলো ওই সাদা পায়রাকে আমার মাথার উপর দিয়ে উঠতে দেখছি না। তাই আমার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে বাটুল। ওই পায়রার কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচবো না বাটুল। এত বিচলিত হবেন না মহারাজ। আমাকে আর মহারাজ বলো না বাটুল। আমি আর মহারাজ নই। আমার সিংহাসন, আমার রাজপ্রাসাদ আজ সব জোর করে দখল করেছে ওই মন্ত্রী। আমি রাজবৈদ্য মশাইয়ের কাছ থেকে সব শুনেছি। আপনি চিন্তা করবেন না। আপনার রাজপ্রাসাদ, আপনার সিংহাসন সব আপনাকে আমি ফিরিয়ে দেব। বাটুল থাকতে কোনো অপরাধী ছাড়া পাবে না। সবাইকেই শাস্তি পেতে হবে। কিন্তু এই সব কিছুর আগে যেভাবেই হোক ওই পায়রাকে উদ্ধার করতে হবে।
না না, এই কিছুতেই হতে পারে না পাটল বাবু। এই সিংহাসন এখন আমার। আমি কিছুতেই আর তা মহারাজ চন্দ্রশেখরকে ফিরিয়ে দেব না। কিন্তু এই সিংহাসনে তো আপনার কোনো অধিকার নেই মন্ত্রী মশাই। কে বলেছে আমার অধিকার নেই? মহারাজ অসুস্থ, তাই মন্ত্রী হিসেবে আমারই প্রথম অধিকার এই সিংহাসনে। আর তাছাড়া আমি রাজা না হলে এই রাজ্য পরিচালনা করবে কে? মহারাজ যখন জীবিত আছেন তখন উনিই রাজ্য পরিচালনা করবেন। না, কোন অসুস্থ রাজা রাজ্য পরিচালনা করতে পারেন না। চিকিৎসা করলেই উনি সুস্থ হয়ে যাবেন। না না, চিকিৎসা করলে কিচ্ছু হবে না। কেন হবে না? কেন বুঝতে পারছেন না? এ কোনো চিকিৎসার ব্যাপার নয়। ওই পায়রা ছাড়া। পায়রা? হ্যাঁ, পায়রা। এক ঋষির মন্ত্রপুত পায়রা। সেই পায়রা যতদিন না আবার আমাদের রাজ্যের আকাশে উড়ছে ততদিন উনি সুস্থ হবেন না। সব জেনেও রাজ্যের মন্ত্রী হিসেবে সেই পায়রাকে খোঁজার চেষ্টা করেননি কেন? ভুলে যাবেন না, আমি এই দেশের মন্ত্রী বাটুল বাবু। পায়রা খোঁজা আমার কাজ নয়। আর কোন পায়রা কবে কার মাথার উপর দিয়ে উঠবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর শুনুন, এই নিয়ে আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আপনি আজই আমার রাজ্য থেকে চলে যান, তা না হলে আমি আপনাকে বন্দী করতে বাধ্য হব। কথাটা মাথায় রাখবেন। এখন আসতে পারেন। মন্ত্রী মশাই পায়রার কথা শুনে অমন রেগে গেলেন কেন? তাহলে কি উনি জানেন পায়রা কোথায় আছে? যেভাবেই হোক এই প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। কিন্তু কি করে পাবো এর উত্তর? কিভাবে? ইয়েস, একটা প্ল্যান এসেছে মাথায়। কাল সকালেই সুপ্রভাত মন্ত্রী মশাই। কি বাটুল বাবু, আপনি এখনো চন্দ্রগড়েই? কাল যে আপনাকে বললাম রাজ্য ছেড়ে চলে যেতে। এত অস্থির হচ্ছেন কেন? একটা ভালো খবর আছে আপনার জন্য। কি খবর যে একেবারে সাত সকালে এসে হাজির হয়েছেন? ওই পায়রার খোঁজ আমি পেয়েছি। মহারাজ এবার সুস্থ হয়ে উঠবেন। কি বলছেন কি আপনি? ওই পায়রার খোঁজ পেয়েছেন? হ্যাঁ, সে কথাই তো আপনাকে বলতে এলাম। এইসব বাজে কথা শোনার মতো আমার সময় নেই বাটুল বাবু। বাজে কথা কেন বলছেন? কারণ আমার মনে হয় না ওই পায়রা আর বেঁচে আছে। বেঁচে যে নেই তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, মানে তেমন প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয়। দেখুন মন্ত্রী মশাই, শুধু মনে হওয়াতে তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সিদ্ধান্তে পৌঁছানোর জন্য প্রমাণ চাই। আমার কোনো প্রমাণের দরকার নেই। আমি যখন বলছি ওই পায়রা আর বেঁচে নেই, তার মানে আর বেঁচে নেই। আর আমি যদি দেখাতে পারি বেঁচে আছে, তখন? আমার কিছু দেখবার দরকার নেই বাটুল বাবু। আপনি আজই আমার রাজ্য থেকে চলে যান, তা না হলে আমি কিন্তু বাধ্য হব আপনাকে বন্দী করতে। এখন আসতে পারেন, আমার অনেক কাজ আছে। নমস্কার। নমস্কার। ওই দেখুন মন্ত্রী মশাই, ওই দেখুন সেই পায়রা। এটা সেই পায়রাটাই তো। হ্যাঁ, সামনে গিয়ে দেখুন না আপনি। ওই দেখুন, সাদা ডানায় দুটো হলুদ পালক। এমন পায়রা আর কোথাও নেই মন্ত্রী মশাই, আর কোথাও নেই। সাদা পায়রার ডানায় হলুদ পালক? এই পায়রাকে এখনই মেরে ফেলো বংশী। না, এই পাপ আমি করতে পারবো না মন্ত্রী মশাই। আপনার কথায় বাধ্য হয়ে ঋষি মশাইয়ের এই পায়রাকে আমি খাঁচায় বন্দি করে রেখেছি, কিন্তু ওকে আমি মারতে পারবো না। ভুলে যাবেন না, এটা কোনো সাধারণ পায়রা নয়। এই পায়রা এক ঋষির। ওকে মারলে কিন্তু আপনিও বাঁচতে পারবেন না। জানি, আর তাই এখনো কিছু করতে পারিনি। ঠিক আছে, আমি যাচ্ছি। দেখো, কেউ যেন ঘুণাক্ষরও জানতে না পারে এই পায়রা এখানে আছে। তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কেউ কিচ্ছুটি জানতে পারবে না।
কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সে কথা আপনারা ভুলে গেছেন। এখন ওরকম পায়রা আমি পাবো কোথায়? কিন্তু অমন পায়রা জোগাড় করতে না পারলে তো আমার প্ল্যানটাও সাকসেসফুল হবে না। এই অসম্ভব, এ কি করে হতে পারে? কেন পারে না? পারে না, কারণ বংশীর খাঁচায় ওই পায়রাকে বন্দি করে রাখা হয়েছে। কি? বংশীর খাঁচায় এই পায়রা বন্দি ছিল? আপনি তা জানতেন? না, আমি কিছু জানতাম না। এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও বাটুল, বেরিয়ে যাও, তা না হলে আমি কিন্তু সিপাহী ডাকবো। তোমাকে আর সিপাহী ডাকতে হবে না মন্ত্রী, সিপাহী ডাকবো আমি। সিপাহী, সিপাহী, এখনই এই শয়তান মন্ত্রীকে বন্দি করো। যথা আজ্ঞা। আমায় ক্ষমা করুন মহারাজ, রাজা হবার লোভে আমি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। অন্যায় যখন করেছো তখন তার শাস্তি তো তোমাকে পেতেই হবে মন্ত্রী। যাও সিপাহী, এক্ষুনি ওকে আমার রাজ কারাগারে বন্দি করো। যথা আজ্ঞা। এবার সেই পায়রাকে আমাদের উদ্ধার করতে হবে মহারাজ। হ্যাঁ, সবাই যে মুক্ত হতে চায় মহারাজ, স্বাধীনভাবে বাঁচার অধিকার যে সবারই আছে। বাহ বাহ বাটুল, বড় সুন্দর কথা বলেছ তুমি। স্বাধীনভাবে বাঁচার অধিকার যে সকলের। আজ আজ আমার বড় আনন্দের দিন বাটুল, বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। চলো চলো বাটুল, রাজপ্রাসাদে চলো। সবই তো শুনলাম, এবার একটা কথা বলো তো বাটুল, ওই রকম দেখতে আর একটা পায়রা তুমি কোথায় পেলে? বলছি তাহলে শুনুন মহারাজ। এই দেখো বাটুলা, তুমি যেমনটি বলেছিলে আমরা তেমনটি নিয়ে এসেছি। এমন সাদা পায়রা পেলি কোথায়? এটা নিতাইদার পোষা পায়রা, নিতাইদা প্রতিদিন ওকে খেতে দেয়, আবার আকাশে উড়িয়ে দেয়। বুঝেছি, এবার ঝট করে ওর ডানার দুটো পালক হলুদ করে দে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি করে দিচ্ছি। সত্যি বাটুল, তোমার বুদ্ধি আর সাহসের কোনো তুলনাই নেই। সবাই বলো জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। দেখলে তো, বেশি লোভ করলে কেমন শাস্তি পেতে হয়, কি তাই না?